ওকে। আমি গত ক্লাস নিয়ে কোনো ইস্যু আছে এবং একটা ভিডিও দেখতে বলেছিলাম, ভিডিওগুলো কারা কারা দেখছেন একটা হ্যান্ড রাইজ করেন তো। জি স্যার, দেখছি। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, আমি কোশ্চেন নিব। আমি তো দেখছি যে কারা কারা চলতেছেন লাইন মতো। বুঝছি, এক দুজনেই দেখছেন। আর সবাই যদি হ্যান্ড রাইজ করেন তাও আমি বুঝতে পারবো, কারণ এখানে তো ভিউ কাউন্ট হয়। কারা দেখতেছেন কতক্ষণ, আমাদের প্রায় 1 ঘন্টার ভিডিও। তো 1 ঘন্টা ধরুন 40 মিনিট করেও যদি দেখেন তাও তো আমি অস টাইম পাবো অ্যাটলিস্ট। আর এনিওয়ে, 1 ঘন্টা 31 মিনিট তো ভাইয়া, 1 ঘন্টা না, হ্যাঁ হ্যাঁ, প্রায় দেড় যদি ঘন্টা আধা ঘন্টাও যদি ধরি ভিউ, তাও তো। তো আজকের আমরা ব্যাকলিং নিয়ে কথা বলবো। ব্যাকলিং কি জিনিস, কি বৃত্তান্ত, এর যতটুকু পসিবল আমি আলোচনা করব। এটা পুরো একটা সেমিনারের স্লাইড, আমি সেটা নিয়ে চলে এসেছি। তো এর ভিতরে সবকিছু আপনাদের লাগবে না এখন, বেসিক লেভেলে যারা আসেন আপনারা। আচ্ছা, ব্যাক লিঙ্ক সব থেকে এসিওর ভিতরে সহজ কাজ এবং একই সাথে একটা ঘিঞ্জিময় কাজ। আমার কাছে তো খুব ঘিঞ্জি মনে হয় এই কাজটা। তার মানে তবে এটার জন্য কোনো টেকনিক্যাল নলেজ দরকার হয় না। ব্যাকলিং কি জিনিস আমি সেখান থেকে বুঝে আগে রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই, তারপরে আমরা এই যে কি জিনিস কাকে বলে, কত প্রকার, কি কি ফাংশন, এগুলোতে আসি। আচ্ছা, মনে করেন আমি আমার ওয়েবসাইট দিয়েই একটা এক্সাম্পল দিই। আচ্ছা, তার আগে আরো সহজ এক্সাম্পল দিয়ে আসি। মনে করেন আমার ফেসবুক অথবা টুইটার, মনে করেন টুইটার, আমি আমার টুইটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অথবা আমার ফেসবুক অ্যাকাউন্ট যে আমি ক্রিয়েট করছি। আচ্ছা, ওকে, ফেসবুক হয়েছে। দেখেন, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু সেখানে ওয়েবসাইট অ্যাড করার একটা জায়গা পাওয়া যায়। এখানে দেখেন ওয়েবসাইট অ্যাড করার জায়গা আছে। এই যে আমি ওয়েবসাইটটা অ্যাড করলাম না, এটা এক প্রকার ব্যাকলিংক। তার মানে আপনার যে পার্টিকুলার ওয়েবসাইটের যে লিঙ্কটা আপনি যদি অন্য ওয়েবসাইটে অ্যাড করতে পারেন, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে অথবা অন্য একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট হতে পারে, সেখানে যদি অ্যাড করতে পারেন সেটা একটা ব্যাকলিংক কাউন্ট হবে আর জন্য, আপনার ওয়েবসাইটের জন্য। তো আমার ওয়েবসাইট কিন্তু ফেসবুক থেকে একটা ব্যাকলিংক পাচ্ছে। রাইট, এটা হয়ে গেল। এবার মনে করেন আমি আমি এখানে একটা ব্লগ রাইট করেছি। ব্লগ রাইটিং এর ভিতরে আমরা যে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্ক শিখেছিলাম না, এখানে আমরা যে এক্সটার্নাল লিঙ্ক গুলো করেছি, লাইক দ্যাট, এক্সটার্নাল লিঙ্ক কোথায় আছে? এর মধ্যে আদৌ এক্সটার্নাল লিঙ্ক নেই। ওকে, এই একটা আর্টিকেল আছে, দেখেন এর ভিতরে এক্সটার্নাল লিঙ্কিং আছে। এই দেখেন জন মুলার, তাই না? জন মুলার এখানে যদি, অথবা এই যে এখানে দেখেন ইন্ডেক্সেবিলিটি, এখানে ক্লিক করেন, কোথায় নিয়ে যাচ্ছে? অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার মানে এই যে যে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এই ahref.com, এ আমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক পেলো, আর আমি তাকে একটা ব্যাকলিংক দিলাম। আচ্ছা, এই যে ব্যাকলিংক পাওয়া দেওয়ার মধ্যে কি রিলেশনশিপ, এসইও তে এটার কি ভূমিকা আছে, এবং গুগলের চোখে এটা কিভাবে রিপ্রেজেন্ট হয়, গুগল এটা কিভাবে দেখে অ্যাকচুয়ালি, এবং গুগল কেন এটাকে প্রায়োরিটি দিচ্ছে। সাপোজ আমি, মনে করেন এই যে এই ওয়েবসাইটের মালিক হচ্ছে আপনারা, আপনাদের এই যে ব্যাস 248, আপনারা হচ্ছে মনে করেন একটা কোম্পানি, আপনারা এই ওয়েবসাইটের মালিক। রাইট, আপনাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে। আমি যখন কন্টেন্ট লিখতেছি, আমি যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিচ্ছি, মানে আমার এখানে একটা এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে। এই যে আমি এক্সটার্নাল লিঙ্কিং করলাম না, এটা গুগলের চোখে কিভাবে দেখা হয় যায়? গুগল ভাবতেছে কি, ও আচ্ছা, সজীবরয়.com এই ওয়েবসাইটটাকে রেকমেন্ডেশন দিচ্ছে এই কন্টেন্টের জন্য, ইন্ডেক্সেবিলিটি, এই এই আর্টিকেলের জন্য, মানে এই টপিকের জন্য এই আর্টিকেলটাকেই সজীব রায় রিকমেন্ডেশন দিচ্ছে। মানে সজীব রায়ের চোখে এই আর্টিকেলটা যথেষ্ট ইনফরমেশনাল, যথেষ্ট ভ্যালু অ্যাড করে। এখন গুগলের কথা হচ্ছে, ভাই মানুষ, মানে গুগলের কথা কি, যে যত বেশি মানুষ তোমাকে পছন্দ করবে আমি তোমাকে তত ভালোবাসবো। তখন যেহেতু আমি একে একটা ব্যাকলিং দিলাম, তার মানে একে রিকমেন্ডেশন, গুগলের চোখে কিন্তু এটাকে বলা হয় রিকমেন্ডেশন। ব্যাকলিং গুগল পছন্দ করে না। গুগল চায় না যে কেউ ব্যাকলিং টাকা দিয়ে করুক। ঠিক আছে, তো টাকার হিসাবটা পরে আসি। গুগল কি দেখতেছে, সজীব রায় এই স্র্যাপ.com এর এই আর্টিকেলটাকে একটা রিকমেন্ডেশন দিচ্ছে। তাহলে গুগল তখন হ্যাপি হবে, ও আচ্ছা, তাহলে মনে হয় এটা যথেষ্ট ইনফরমেটিভ এবং যথেষ্ট মনে হয় এটা মানুষের জন্য লাভজনক কন্টেন্ট, এই জন্য অনেক মানুষ এটাকে রিকমেন্ডেশন দিচ্ছে। এইভাবে একটা আর্টিকেল র্যাঙ্কিং করানোর জন্য আমি তো এখানে বাই ন্যাচারাল ভাবে দিছিলাম। আমি ন্যাচারাল ভাবে দিছি কি জন্য? আমার এই আর্টিকেল র্যাঙ্কিং করার জন্য আমি এটা ন্যাচারাল ভাবে দিছিলাম। কারণ আমি গুগলকে দেখানোর চেষ্টা, আমার উদ্দেশ্য এখানে আলাদা ছিল, আমি গুগলকে দেখানোর চেষ্টা করেছিলাম আমার এই আর্টিকেলটা রিসোর্সফুল। এখানে যে রিসোর্স দেওয়া নেই সেটা
আমি আবার লিঙ্কও দিয়ে রাখছি যে ভাই এখান থেকে পড়ে আসো, এটা নিয়ে আমার কোনো কন্টেন্ট আমার ওয়েবসাইটে দেওয়া নেই। ওকে, ভালো কথা। কিন্তু এই যে href.com আমার ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক পেলো, এটা কিন্তু href.com নিজে লাভবান হলো গুগলের জন্য। কেন লাভবান হলো? গুগল একে href.com কে এটা বেশি পছন্দ করবে, বেশি প্রায়োরিটি দিবে। কারণ কি, ও রিকমেন্ডেশন পাচ্ছে আমার কাছ থেকে। গুগল এটাই চায় যে বাই ন্যাচারাল ভাবে রিকমেন্ডেশন যেন পায়। এখন কথা হচ্ছে, আমরা যারা নতুন ওয়েবসাইট বানাই, হ্যাঁ, একটা আর্টিকেল র্যাঙ্ক করতে চাই কুইকলি, মানে কে রিকমেন্ডেশন দিবে আমাদের? আমাদের কিন্তু কেউ রিকমেন্ডেশন দিবে না। সো এই রিকমেন্ডেশন গুলো কিনতে হয়, মাঝে মাঝে টাকা দিয়ে কিনতে হয়। মনে করেন এখানে প্রথমে আছেন আলিফ মাহমুদ ভাই। তো মনে করেন আমি এই যে এই একটা ওয়েবসাইট নিয়ে আমি এখানে লিখছি, কি লিখছি, টেকনিক্যাল এসইও নিয়ে আমি একটা কথা লিখছি। তো এই আলিফ ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, উনি সেখানে ব্লগিং করে। ওনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ধরেন 50। তো আমি আলিফ ভাইরে বললাম, আলিফ ভাই আমি আপনাকে $100 দিচ্ছি, আপনি আমাকে আমার ওয়েবসাইটের আর্টিকেলটা আপনার এই কন্টেন্টের মধ্যে দিয়ে দেন। আপনি আপনার কন্টেন্টে একটা এক্সটার্নাল লিঙ্কিং অ্যাড করেন, যেন গুগল বোঝে যে আলিফ ভাইয়ের 50 ডোমেইন অথরিটি একটা ভালো এসইও ফুল সাইট, মানে এসইও থেকে অথরাইজ সাইট, ওই ওয়েবসাইট থেকে আমাকে কি রিকমেন্ডেশন করা হচ্ছে, আলিফ ভাই যেন এটা বুঝতে, মানে গুগল যেন এটা বুঝতে পারে। আমার উদ্দেশ্য কিন্তু এটা। তো এইভাবে রিকমেন্ডেশন কালেক্ট করা হয় ইন্ডাস্ট্রিতে, সেটা টাকার বিনিময়ে অথবা অন্য কিছু হয়। হ্যাঁ, আমি আলিফ ভাইকে বলতে পারি, ভাই আপনিও আমাকে একটা ব্যাকলিং দেন, আমিও আমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিং দিচ্ছি, এরকম হতে পারে। আবার এরকম হয়, আলিফ ভাইকে বলবো, আলিফ ভাই আমি আপনাকে একটা ব্লগ রাইটিং করে দিচ্ছি 3000 অর্ডার অথবা 5000 অর্ডার। তো আমার উপকার কি? আলিফ ভাই বললো ঠিক আছে ভাই, আপনার যদি বোধহয় কাম না থাকে দেন একটা। তো কিন্তু আমি তো বলবো যে ভাই কাম তো একটা আছে, আমার তো একটু বেনিফিট করতে হবে। আমি কি আন্দাজে আপনার জন্য 5000 অর্ডার আর্টিকেল লিখবো না? কেন লিখবো? সো আমি বলবো কি, ভাই আর্টিকেল একটা দিচ্ছি আপনাকে ফ্রি, ঠিক আছে নেন আপনি, কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আমাকে একটা লিঙ্ক দিতে হবে। এটাও একটা কথা। তো এই যে ওয়েবসাইট থেকে লিঙ্ক, অথরিটি ওয়েবসাইট থেকে লিঙ্ক নেওয়া, এটা ফ্রি এবং পেইড এই দুই প্রক্রিয়ায় চলে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের যে এক্সাম্পলটা দিলাম, এইগুলো ম্যাক্সিমামই হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন ফোরাম সাইট আছে, বিভিন্ন সোশ্যাল বুক মার্কিং সাইট আছে, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সাইট আছে, তারপর হচ্ছে বিভিন্ন আপনার আর্টিকেল সাবমিশন সাইট আছে, যেখানে আর্টিকেল লেখা যায়, লাইক দ্যাট লিঙ্কডইনে আমরা বড় বড় আর্টিকেল লিখতে পারছিলাম, তাই না? এসব জায়গায় কিন্তু এরকম আমরা নিজেরাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেরাই আর্টিকেল সাবমিট করতে পারি এবং সেখান থেকে ব্যাকলিঙ্ক নিতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাকলিঙ্কের মূল আদ্যপান্ত। এখন কথা হচ্ছে, দেখেন এই ব্যাকলিং নিলে কি হয়, গুগল কখনোই বলে না যে আপনি টাকা দিয়ে অন্যের কাছে ব্যাকলিং করেন। গুগল এটাই চায়, ন্যাচারাল ব্যাকলিং। কেউ যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ন্যাচারালি তার ওয়েবসাইটে অ্যাড করে, তাহলে গুগল এটাকে পছন্দ করে। গুগলকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে আমি ম্যানুপুলেট করে, তার মানে আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যাকলিং করার চেষ্টা করতেছি, কখনোই গুগলকে এটা বুঝতে দেওয়া যাবে না। তো এটা গুগল বুঝতে দেওয়া যাবে না, সে ব্যাপারটা আমরা পরে আসছি। এখানে গুগল অ্যাকচুয়ালি এটা কিভাবে ভ্যালু দেয়, গুগলের কাছে, গুগলের ক্রলারের কাছে, গুগলের ক্রলার যখন আমার এই আর্টিকেলে পড়বে, ওর কাজ হচ্ছে যেখানে লিঙ্ক পাবে সেখানে ও ঢুকে যেয়ে সেই আর্টিকেলটা পড়ে আসে। ক্লিয়ার? তো ও যথাযথভাবে এই যে মনে করেন ইন্ডেক্সএবিলিটি অথবা ক্রাউলেবিলিটি, এখানে গুগল ক্লিক করে এই আর্টিকেলে আসবে, ক্লিক করে এই আর্টিকেলে আসবে। ওর কাজ হচ্ছে এটা। আসার সময় একটু পাগলামি করে, করে কি, আমার এই ওয়েবসাইটের যে অথরিটি আছে, অথরিটি মানে কি, এসইও শক্তি, মানে এটাকে এই ল্যাঙ্গুয়েজে ডিফাইন করা যাবে। এটা কিন্তু কেজি দরে মাপা যায় না যে অথরিটি কত কেজি আছে, হ্যাঁ হ্যাঁ, এরকম না। অথবা তেলের মতো লিটার মাপা যায় না যে কত লিটার অথরিটি আছে। হ্যাঁ, আমরা বিভিন্ন টুলস দিয়ে প্যারামিটার একটা ডিসাইড করি, লাইক দ্যাট। যেমন মস দিয়ে আমরা দেখি ডোমেইন অথরিটি ডিএ, হ্যাঁ, এটা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে দেখাইছিলাম কিনা আমার মনে নেই। মস দিয়ে ডিএ দেখাই আমরা, তারপরে আরো এইচটিআর দিয়ে দেখি ডিআর, ডোমেইন রেটিং। সো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো কি হয়, এগুলো অথরিটি লেভেল, এক এক টুল এক এক রকম দেয় তার ভরসা মতো। তো এরকম গুগলের চোখে কিন্তু যে কি আছে, গুগল কিন্তু ডোন্ট কেয়ার অ্যাবাউট মজ, গুগল ডোন্ট কেয়ার অ্যাবাউট আইসর্যাপ অথবা স্যামডাশ। গুগল এসব টুলস নিয়ে কোনো চিন্তা করে না, টুল তো টুলের মতো দেয়। গুগলের কাছে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটের কতটা ভ্যালু আছে এটা শুধু গুগলই জানে। আমরা তো বিভিন্ন থার্ড পার্টি টুলস দিয়ে একটা প্যারামিটার করি, সিরিয়াসলি। কিন্তু মানে এগুলো শুনলে একটু আজব লাগে, কিন্তু আসলে রিয়ালিটি এটাই। এইসব থার্ড পার্টি টুলস, থার্ড পার্টি, এগুলো দিয়ে আমরা চলার ক্ষেত্রে, আমরা করার জন্য আমরা এগুলো করি, কিন্তু আলটিমেটলি গুগল আমার ওয়েবসাইটটাকে কোন চোখে দেখতেছে এটা আমরা কিন্তু জানি না। তোকে এইসব টুল আমাদের কিছুটা প্রিডিকশন দেয়, এটা সত্যি। আশেপাশে হয় এরকম। এখন এই যে গুগল এই লিঙ্ক হয়ে যাচ্ছে অন্য লিঙ্কে, যাওয়ার সময় আমার যেহেতু আমি একে রিকমেন্ডেশন দিচ্ছি, তো গুগলের একটা ব্যাপার কি, এখান থেকে আমার ওয়েবসাইটে যে এসইও শক্তি আছে সেই শক্তিটা কিছুটা এখানে পাস করে। ক্লিয়ার? আমার ওয়েবসাইটে এসইও শক্তি কিছুটা পাস করে, এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলা হবে লিঙ্ক জুস পাস। গুগল যখন এই লিঙ্ক থেকে তার ডেস্টিনেশন লিঙ্কে যাচ্ছে এই ওয়েবসাইটে, তখন আমার ওয়েবসাইট থেকে কিছু এসইও শক্তি একে পাস করে দিচ্ছে। আচ্ছা, এইটা কোশ্চেন ছিল আপনার, ওই যে কার কোশ্চেন ছিল? জি স্যার, আমার কথা স্যার, এটা কি যেটা পাস হচ্ছে স্যার, আপনি বললেন যে একটা ডোমেইন অথরিটি পাস হচ্ছে, একটা শক্তি পাস হচ্ছে, সেটা কি স্যার আমার কি কোনো ক্ষতি আছে, যে আমি আমার যে একটা পাস হলো, এটা কি ক্ষতি স্যার? হ্যাঁ, আমাদের ক্ষতি আছে এটা। এখন কথা হচ্ছে, আমি কেন পাস করব? আমার তো খেয়ে কাম নেই, আমি আমার এসিও শক্তি আমি একে পাস করে দিব। আমি কখনোই করবো না উদ্দেশ্য ছাড়া। যদি আমাকে এই স্টেপ টাকা দিত, $50 দিত অথবা $100 দিত, তাহলে ঠিক আছে।
টাকা দিছে, এবার তুমি কিছুটা শক্তি নাও আমার। অথবা ও যদি আমাকে কোনো বেনিফিট করতো, ও যদি ওর ওয়েবসাইট থেকে আমাকে একটা লিঙ্ক দিত, তাহলে একটা এগ্রিমেন্টের মাধ্যমে এটা সমাপ্ত হতো। কিন্তু ও যেহেতু আমি দেয়নি, ন্যাচারাল ভাবে করছি, এই জন্য আমাদের মনে আছে আমরা যখন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং শিখছিলাম, বলছিলাম না যত প্রকার এক্সটার্নাল লিঙ্কিং হবে সবগুলো আমরা নো ফলো করবো। হ্যালো, মনে আছে? ইয়েস স্যার, মনে আছে স্যার। যত প্রকার এক্সটার্নাল লিঙ্কিং হবে সবগুলো আমরা নো ফলো ব্যাকলিঙ্ক করবো। এই নো ফলো ব্যাকলিঙ্কের আজকে তার আপনারা সমাধান পাবেন যে কেন আমরা নো ফলো ব্যাকলিঙ্কের কথা বলেছিলাম। নো ফলো ব্যাকলিঙ্ক আমরা একটু ওয়েবসাইটে ঢুকি, আপনারা একটু ধৈর্য ধরেন। আজকে মনে হয় না ক্লাসটা শেষ করতে পারবো এখন যদি ইলেকট্রিসিটি না আসে। ওকে, আমরা মনে হয় এরকম একটা আর্টিকেল লিখেছিলাম, মনে হয় না, এটাই তো দেখতেছি। তো এটাই হবে। দেখেন আমরা যে এটা কি এক্সটার্নাল নাকি ইন্টারনাল, দেখি। এটা ইন্টারনাল, এটা ছিল এক্সটার্নাল লিঙ্ক। আমরা এখানে নো ফলো করেছিলাম। দেখেন এই যে এইভাবে অ্যাডভান্স থেকে এসে এখানে নো ফলো করেছিলাম। এর অর্থ কি? সার্চ ইঞ্জিন শুড ইগনোর দিস লিঙ্ক। এই নো ফলো করার অর্থ হচ্ছে আমি বলছি এখানে একটা লিঙ্ক করছি ঠিক আছে, কিন্তু আমি সার্চ ইঞ্জিনকে বলছি যে দাদু তুমি এই লিঙ্কের মধ্যে ঢুকতে পারবে না, এখানে তোমার কোনো কাজ নেই। তো আমি যদি সার্চ ইঞ্জিনকে আলটিমেটলি এই লিঙ্কে ঢোকার রাস্তা বন্ধ করে দিই, তাহলে তো ও লিঙ্ক জুস পাস করবে না। করবে? হ্যালো, করতে পারবে না। তাহলে আমার ওয়েবসাইটের শক্তি আর হ্রাস হচ্ছে না, ওয়েবসাইটের শক্তি অন্য ওয়েবসাইটে ট্রান্সফার হচ্ছে না। কিন্তু আমি যে এক্সটার্নাল লিঙ্কটা করলাম আমার ইউজারদের জন্য করলাম, যারা আমার এই কন্টেন্টটা পড়বে তারা কিন্তু একটা ফুলফিল ইনফরমেশন আমার আর্টিকেল থেকে পাচ্ছে। তো এই জন্য আমরা কিন্তু ওই ক্লাসে আমরা এক্সটার্নাল লিঙ্কে সবগুলো কি করেছিলাম, নো ফলো করেছিলাম, যেন গুগল আমাদের এই লিঙ্কটা পড়তে না পারে। ক্লিয়ার? তো এবার চলেন আমরা শুরু করি। ব্যাকলিং কি জিনিস এটা আপনারা বুঝতে পারছেন। ইন এসইও ব্যাকলিং আর ইনকামিং লিঙ্ক টু ওয়েবসাইট ফ্রম এক্সটার্নাল লিঙ্ক, অন্য একটা ওয়েবসাইট থেকে পাওয়া। এই যে ব্যাকলিংকের যে স্ট্রাকচার অ্যাট্রিবিউট যেটাকে বলা হয়, যে আমরা একটা ব্যাকলিং কিভাবে দেখি, সাপোজ আপনি এই একটা ব্যাকলিং রাইট, এটাকে যদি আপনি ইন্সপেক্ট করেন তাহলে এর একটা স্ট্রাকচার পাবেন আপনি। ওকে, এই হচ্ছে ব্যাকলিংকের মূল স্ট্রাকচার। এটা কপি করে নিয়ে আসেন, কপি করে একটা নোটপ্যাডে নিয়ে আসেন। দেখেন একটা ব্যাকলিংকের মধ্যে আলটিমেটলি আমরা কি পাই। এই যে HREF, এটা হচ্ছে লিঙ্ক, ডেস্টিনেশন লিঙ্ক, ক্লিক করলে এই লিঙ্কে যাবে। ঠিক আছে? আর যে টেকনিক্যাল এসইও, এটাকে বলা হয় কি, অ্যাঙ্কর টেক্সট। এখানে দেখেন এটাই বলা হচ্ছে এ কি একটা ট্যাগ। এটাকে যারা HTML বোঝে টুকটাক তারা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। এ কি, এটা একটা ট্যাগ হিসেবে, এই যে স্টার্টিং ট্যাগ, আর এখানে দেখেন ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? HREF এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভিতরে আপনার ডেস্টিনেশন লিঙ্কটা থাকে। ডেস্টিনেশন লিঙ্ক মানে কি জিনিস, ক্লিক করলে কোন ডেস্টিনেশন নিয়ে যাচ্ছে সেই ডেস্টিনেশন লিঙ্কটা থাকে। রাইট? আর হচ্ছে এই যে এসইও এক্সপার্ট মানে এর ভিতরে যে লেখাটা থাকবে যার উপরে ওই আপনার ইন্টারনাল লিঙ্কিং করাকে বলে অ্যাঙ্কর টেক্সট, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। যেমন টেকনিক্যাল এসইও এখানে একটা অ্যাঙ্কর টেক্সট, এখানে মোবাইল ফ্রেন্ডলিনেস অ্যাঙ্কর টেক্সট, ইন্ডেক্সএবিলিটি অ্যাঙ্কর টেক্সট, ক্রাউলেবিলিটি অ্যাঙ্কর টেক্সট, স্ট্রাকচার ডাটা এটা একটা অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? এই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট এবং এই যে ব্যাকলিঙ্ক অ্যাট্রিবিউট। এখন লিঙ্ক কত প্রকার? দুই প্রকার, নো ফলো আর ডু ফলো। নো ফলো আর ডু ফলো। আমরা তো বুঝলাম যে আমরা যখন অন্যকে লিঙ্ক দিব আমাদের ওয়েবসাইট থেকে, তাকে নো ফলো লিঙ্ক দিব। কেন নো ফলো লিঙ্ক দিব? কারণ আমার ওয়েবসাইটের শক্তি যেন ওকে পাস না হয়। এখন এই হিসাব তো চুকে গেল। এখন ভাই আমি আমার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবো, মনে করেন আমার সজীবরায়.com এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবো, তাহলে আমার কোন ব্যাকলিঙ্ক করা উচিত, নো ফলো নাকি ডু ফলো? বলেন তো। হ্যালো, আমার এই ওয়েবসাইটের এসইও শক্তি আমি বাড়াতে চাই, তাহলে আমার কোন ধরনের ব্যাকলিঙ্ক করা উচিত, নো ফলো নাকি ডু ফলো? ডু ফলো। ডু ফলো। নাইস অ্যান্সার। ডু ফলো। ডু ফলো ব্যাকলিং। কেন কি, আমার অন্যদের কাছ থেকে শক্তি আমার নিয়ে আসতে হবে।
তো এখন কিন্তু এখানে স্ট্র্যাটেজি আলাদা, দুই ধরনের ব্যাকলিঙ্ক হয়, একটা হচ্ছে নো ফলো আর ডু ফলো। এই যে লিঙ্ক স্ট্রাকচারের ভিতরে যদি আপনি এরকম কোথাও পান নো ওপেনার অথবা নো রেফারেল অথবা নো ফলো, তাহলে আপনি চোখ বন্ধ করে সেটা ধরে নেবেন কি নো ফলো ব্যাকলিঙ্ক। আর যদি নো ওপেনার নো রেফারেল অথবা নো ফলো এরকম কোনো কিছু না পান, তাহলে সেটা আপনাকে ডু ফলো ব্যাকলিঙ্ক। এই জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু সেটা চেক করতে হয় এটা নো ফলো হলো নাকি ডু ফলো হলো। তো এই দেখেন এটা কি ব্যাকলিঙ্ক ছিল, এটা কিন্তু একটা ডু ফলো ব্যাকলিঙ্ক ছিল। এই দেখেন এর ভিতরে নো ফলো নো ওপেনার কোনো কিছু দেখা নাই। যদি আপনি অন্য একটা ব্যাকলিঙ্ক চেক করেন এভাবে, আচ্ছা মনে করেন এটা ইন্ডেক্সিবিলিটি, এটা দেখবেন এর ভিতরে নো ফলো অবশ্যই আছে। এই যে দেখেন এর ভিতরে এই যে নো ওপেনার এই টার্মসটা আছে, তার মানে এটা নো ফলো ব্যাকলিং। এইভাবে কিন্তু চেক করতে হয়। সো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যে কারো কাছ থেকে যদি আমরা ব্যাকলিং করে নেই তাহলে নো ফলো নাকি টু ফলো কি হচ্ছে কি বৃত্তান্ত। কথা হচ্ছে একটু আগে একটা কথা বলছিলাম যে গুগলকে আমরা বুঝতে দিব না যে গুগল আমরা এগুলো নিজেরা ম্যানিপুলেট করে করতেছি। আমরা তো আমাদের ওয়েবসাইটের শক্তি দ্রুত বৃদ্ধি করার জন্য কি করি, আমরা ব্যাকলিং করি নিজেরা ম্যানুয়ালি। গুগল কিন্তু এটা কখনোই চায় না, গুগল কিন্তু এটা কখনোই স্বীকৃত দেয় না যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য অন্য কাম বাদ দিয়ে শুধু ব্যাকলিং ক্রিয়েট করেন। গুগল কখনোই এটা বিশ্বাস করে না। গুগল বলতেছে কি, তুমি ন্যাচারালি তুমি ইনফরমেটিভ কন্টেন্ট দাও, তোমার কন্টেন্টটা মানুষ এমনি তাদের ওয়েবসাইটে অ্যাড করবে ইনফরমেশনাল কন্টেন্ট হলে। সো আমরা তো বদমাইশ, হ্যাঁ আমরা বদমাইশ। তো আমরা কি করব, ব্যাকলিংক অবশ্যই করব, শুধু একটা স্ট্র্যাটেজি মেনটেনেন্স করে। এরকম যদি 100টা ব্যাকলিং করি তাহলে তার ভিতর থেকে 70 অথবা 75টা ডু ফলো করবো। ঢালাও ভাবে সব ডু ফলো করবো না। মনে করেন আগামী 1 মাসে আমি 500 ব্যাকলিং করলাম আমার ওয়েবসাইটের জন্য, সবগুলো ডু ফলো, তখন কিন্তু গুগল একটু সন্দেহ হবে। আর তখন কিন্তু গুগল আপনাকে স্প্যামিং এ ফেলে দিতে পারে, কোনো না কোনো ভাবে গুগল স্প্যামিং এ ফেলে দিবে, আপনার সাইটটা ওরা চরমভাবে অডিট করবে। সো এই হাতের থেকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের নো ফলো এবং ডু ফলো দুটোই করতে হবে। আমরা জানি নো ফলো ব্যাকলিং আমাদের ওয়েবসাইটে কোনো অর্থ বহন করে না, আমি জানি নো ফলো ওয়েবসাইট আমাদের কোনো অর্থ বহন করে না, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের দুটো রেশিও মেনটেনেন্স করতে হবে। তাহলে গুগল আমাদেরকে আর কোন নজরে দেখবে না, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন কথা হচ্ছে দাদা নো ফলো এক ব্যাকলিং আমাদের লিঙ্ক জুস পাস করে না, ঠিক আছে, কিন্তু এর কি কোনো উপকার নেই? হ্যাঁ উপকার আছে। যদি একটা ভালো ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিং নিতে পারেন, হিউজ পরিমাণ ট্রাফিক আসতে পারে ওই লিঙ্ক ধরে আপনার ওয়েবসাইটে, হিউজ পরিমাণ ট্রাফিক ওই ওয়েবসাইটের লিঙ্ক ধরে আপনার ওয়েবসাইটে আসতে পারে। সো নো ফলো ওয়েবসাইট, নো ফলো ব্যাকিং যে আমাদের জন্য মোটে কাজ করে না তা কিন্তু নয়, সে অবশ্যই নো ফলো ব্যাকিং আমাদের জন্য কাজ করে। ওকে, সো এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর যে স্ট্র্যাটেজি, এটা আমাদের ফলো করা উচিত। তারপরে হচ্ছে গুড আর ব্যাড ব্যাকলিং, যে কোন ধরনের ওয়েবসাইট থেকে আমাদের ব্যাকলিং নেওয়া উচিত। কোন ধরনের ওয়েবসাইট, ফার্স্ট অফ অল একদম রিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে হবে। সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি সেখানে এসইও নিয়ে লেখালেখি করেন। এখন আপনি মনে করেন এই যে প্রথমে আমি আমার ধরেন আমার ওয়েবসাইটে এসইও নিয়ে আমি লেখালেখি করি। আলিফ মাহমুদ ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, উনি মনে করেন হেলথ নিয়ে লেখালেখি করেন। আমি বললাম আলিফ ভাই আপনাকে একটা, আপনি আমার ওয়েবসাইট থেকে ব্যাকলিং দেন, এখানে কিন্তু গুগল দেখে বলবে, গুগল বলবে কি ব্যাপার, হেলথ নিয়ে লেখালেখি করে একজন, এই আবার এসইও কি বুঝবে, এই এসইওর কি রিকমেন্ডেশন দিচ্ছে। সো অলওয়েজ রিলেভেন্সি মেনটেনেন্স করে আপনাকে ব্যাকলিং আর্ন করতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু সেটা স্প্যামিং ব্যাকলিং হিসেবে কাউন্ট হবে। সেটাকে বলা হয় স্প্যামিং ব্যাকলিং। এবার সেমরাশ বলে সেটাকে হার্মফুল ব্যাকলিং। তারপর হাই অথরিটি সাইট, হাই অথরিটি সাইট বলতে কি বোঝায়, সব বেশি ডোমেইন অথরিটি আছে এই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা ডোমেইন অথরিটি কে দেয়? ডিএ, আমরা জানি ডিএ কে দেয়। হ্যালো, মজ, মজ টুলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমি। জি ইয়েস স্যার। ভাইয়া জি। ধরেন আমার ওয়েবসাইটের, আচ্ছা আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত আমি একটু দেখার চেষ্টা করি যদি। দেখেন আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, 39, রাইট। এখন আমি যদি বলি আমি একটা, আমি ব্যাকলিং নিব হাই কোয়ালিটি ব্যাকলিং, তাহলে আমাকে কার কাছ থেকে ব্যাকলিং দিতে হবে? আমাকে অবশ্যই এরকম ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়া উচিত যাদের ডোমেইন অথরিটি ন্যূনতম 39। কারণ কি আমি ভিক্ষা করবো কোত্থেকে, আমার থেকে গরিব মানুষ তাদের থেকে? হ্যাঁ আমারই 39 টাকা আছে, তা আমি আরেকজনের কাছে গেলাম তার কাছে আছে 20 টাকা, তার কাছ থেকে আমি টাকা, সে হয়তো দিতে পারে ঠিক আছে, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে হাই অথরিটি, মানে আপনার যে অথরিটি আছে তার থেকে বেশি অথরিটি সাইট থেকে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করবেন। এর মানে কিন্তু এই না যে 39-এর নিচে একজনের ডোমেইন অথরিটি আছে ও 31, কারোর 20 আছে সে নিতে পারবে না, তা না।
একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 20-25, সেটাও কিন্তু যথেষ্ট অথরিটিভ সাইট। একদম নিউবি ওয়েবসাইট থেকে নেওয়া উচিত না, যার ডোমেইন অথরিটি মনে করেন 1, 2, 3, 4, 5 এরকম। ঠিক আছে, জাস্ট এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, এছাড়া কিছু না। হ্যাঁ, আপনি নিতে পারবেন সব জায়গাতেই, কিন্তু সবসময় চেষ্টা করবেন হাই অথরিটি, মানে সব থেকে বেশি ডোমেইন অথরিটি সাইটে এরকম ব্যাকলিঙ্ক থেকে। এখন কিছু ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক আছে। ব্যাকলিঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়। এখন বর্তমান ফাউন্ডেশন ব্যাকলিঙ্কের খুব একটা গুরুত্ব নেই। হ্যাঁ, তো আমি আপনাদের এই ক্লাসটা দুই ভাগে ভাগ করে দিই, কারণ এটা শেষ হবে না আজকে। ব্যাটারি লেভেল বাজে অবস্থা, 40% আছে। আচ্ছা, ওকে। ফাউন্ডেশন ব্যাকলিং। ফাউন্ডেশন ব্যাকলিং মানে কি? এটা কখন করতে হয়? একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে, আজকের একটা ওয়েবসাইট বানালেন আপনি, কালকে থেকে কিন্তু ব্যাকলিং করা যায় না। কেন করা যায় না বলেন তো? কারণ ভাই, আজকের একটা ওয়েবসাইট বানালেন, কালকে থেকে কিভাবে আপনি কালকে 50টা ব্যাকলিং করলেন, তাহলে গুগল বুঝেই যাবে যে কি ব্যাপার, কালকে একটা ওয়েবসাইট বানাতে পারলো না, আজকের ঘোড়ার পিটিউটি দৌড়াচ্ছে, এরকম হতেই পারে না। তখন গুগল বুঝে যাবে যে এটা এখানে ম্যানিপুলেট করা হচ্ছে। তো এই জন্য একটা ওয়েবসাইট করার পরে মিনিমাম 3 মাস, এটা কিন্তু স্বীকৃত নিয়ম, মিনিমাম 3 মাস ওয়েট করতে হয়। এই 3 মাসের ভিতরে তবুও টুকটাক কাজ করা যায়। মনে করেন প্রথম মাস পরে, দ্বিতীয় মাস থেকে আপনি আহ, প্রত্যেক মাসে অন্তত 20-50টা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন। কিন্তু আলটিমেটলি তৃতীয় মাস, চতুর্থ মাস থেকে ব্যাকলিং ক্রিয়েট করা উচিত, কারণ যখন ওয়েবসাইটের পেজ টেজ কিছুটা ইন্ডেক্স না হলে ব্যাকলিং ক্রিয়েট করা উচিত না। সো ওকে, এরকম একটা ওয়েবসাইটের প্রথম 1-2 মাস পরে মিনিমাম 3 মাসের আগে ব্যাকলিং স্ট্র্যাটেজি ধরা উচিত না। তো এইভাবে কিছু ফাউন্ডেশন ব্যাকলিং করতে হয়, মানে লাইক দ্যাট ওয়ার্ম আপ। হ্যাঁ, ওয়ার্ম আপ একটা ওয়েবসাইট মোটামুটি ফাউন্ডেশন ব্যাকলিং। তো ফাউন্ডেশন ব্যাকলিং এর মধ্যে কি আছে? প্রোফাইল ব্যাকলিং একটা রকম আছে। প্রোফাইল ব্যাকলিং কি জিনিস? জাস্ট এক জায়গায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে দেখবেন এই যেমন প্রোফাইল ব্যাকলিং কোথায় করতে হয়, এখানে লিখে সার্চ দেন প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট 2024। হাজার হাজার প্রোফাইল ব্যাকলিং, এখানে দেখেন 831টা। এর মধ্যে ঢোকেন, দেখবেন আরো প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট পাবেন আপনি। হ্যাঁ, কি করবেন, এখানে যে সাইট গুলো পাবেন আপনি, এখানে কত সাইট আছে, এখানে লিস্ট কত আছে, 1100 প্লাস সাইটের লিস্ট আছে। আমাদের কাজ কি? যে কোনো জায়গায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সেটা দেখেন টুইটারেও অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রোফাইল ব্যাকলিং করা যায়, পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রোফাইল ব্যাকলিং করা যায়, সিডো.কম। হ্যাঁ, ধরেন আপনি সিডো.কম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করেন, চলে যান এখানে। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এক এক জায়গায় কিন্তু এক সিস্টেম। তো ফার্স্ট অফ অল এখানে রেজিস্টার করতে হবে, দেখেই বোঝা যাচ্ছে। রেজিস্টার করেন, দেখি কোথায় নিয়ে যাচ্ছে। প্রথমে একটা ইমেইল চাচ্ছে। আচ্ছা, দিয়ে দেন ইমেইলটা। ইউজার নেম চাচ্ছে একটা। আচ্ছা, অলরেডি মনে হয় এই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে নাকি? হ্যাঁ, কবে হয়তো বা কারোর দেখাইছিলাম। তো অন্য একটা ইমেল নেই। এটা সিম্পল ব্যাপার। ব্যাস, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আমাদের। এবার এখানে অ্যাকাউন্টের ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, স্ট্রিট অ্যাড্রেস দেন, এটা দেন সেটা দেন, কি চাচ্ছে সব দিয়ে দেন। এইগুলো আবার এত সময় নিচ্ছে। ফার্স্ট নেম সজীব দেন। আচ্ছা, এখানে আছে বাই ডিফল্ট ফিল আপ হয়ে গেছে। হোয়াট কাইন্ড অফ বিজনেস, এটা হচ্ছে প্রাইভেট ইন্ডিভিজুয়াল বিজনেস। ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন ইংলিশ, মানে যা যা চাবে সব পরিপূর্ণ ডাটা দিবেন আপনাকে। ফোন নাম্বার, এখানে রিয়েল ফোন নাম্বার দিতে হবে। টেলিফোন নাম্বার কই পাবো? ব্যাস, কি বলছে, থ্যাংক ইউ ফর সাইন আপ এসিও, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তাহলে এখন মেইল ভেরিফিকেশন করতে হবে, তো মেইলে চলে যান। এই জিনিসটা সবাই বুঝেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে মেইল ভেরিফাই করতে হয় এটা আপনারা জানেন না কেন? সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মেইল ভেরিফাই করা লাগে। সিলো থেকে একটা মেইল আসছে, আমি কি করবো, এই মেইলের মধ্যে ঢুকবো, দেন এই যে কনফার্মেশন করবো, এটা মেইল ভেরিফিকেশন। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমাদেরকে দেখতে হবে যে এটা কোথায় লগ ইন করেন। এক এক জায়গায় এক রকম সিস্টেম। এবার লগ ইন করে অ্যাকাউন্টটা আপনি এডিট করার চেষ্টা করেন মাই অ্যাকাউন্টে, যে যে দেখেন এখানে ডোমেইন দেওয়ার জায়গা আছে কিনা। কোনো কোনো জায়গায় দেখবেন যে ডোমেইন নেম দেওয়ার জায়গা পাচ্ছেন না। তো না পাইলে আর কি করার, বাদ সেটা। দেখেন এখানে সবকিছু আছে, পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এখানে এখানে পাচ্ছি না। হ্যাঁ, তারপর হচ্ছে জেনারেল সেটিং এ যান।
এই যে পোর্টফোলিও লিঙ্ক এখানে আছে কিনা দেখেন। হ্যাঁ, এখানে আসলে ব্যাকলিঙ্ক দেওয়ার জায়গা পাচ্ছি না, কিন্তু আমরা কোথাও ব্যাকলিঙ্ক দেওয়ার জায়গা পাচ্ছি না, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ইনপুট করার জায়গা পাচ্ছি না। সো এটা কিন্তু আমরা ইউজ করবো না। অ্যাড ডোমেইন দেখি, অ্যাড ডোমেইন এখানে আছে কিনা। ডোমেইন, হ্যাঁ এখানে এই যে ডোমেইন, এই যে দেখেন আমাদের ডোমেইন অ্যাড করার জায়গা পেয়ে গেছে। এখানে আপনারা ওয়েবসাইটের ডোমেইন নেমটা অ্যাড করে দেন, তাই নিয়ে শেষ। একটু খুঁজে খুঁজে দেখতে হবে এগুলা। আমাদের ডোমেইন নেমটা এখানে অ্যাড হয়ে গেছে। সেটা কিন্তু আমাদের প্রোফাইলের সাথে অ্যাড হয়ে গেছে। এইভাবে আমাদের বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়, এগুলো কিন্তু সবাই ম্যানুয়ালি করে করে দেখতে হবে। এটা এমন না যে সবগুলো করে করে আমি দেখাবো, এটা সম্ভব না। তারপর সোশ্যাল বুক মার্কিং সাইট, বুক মার্কিং বুঝেন, মানে অন কাইন্ড অফ সেভ করে রাখা। এই যে দেখেন আমার ব্রাউজারে এখানে বুক মার্ক করে রাখা, এগুলোকে বলে বুক মার্ক। এরকম বিভিন্ন সোশ্যাল বুক মার্কিং সাইট আছে, যেখানে যে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক গুলো সেভ করে রেখে আসতে পারি উইথ কন্টেন্ট। হ্যাঁ, সোশ্যাল বুক মার্কিং সাইট কি জিনিস, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই এখান থেকে, আহ ফ্লিকার, ফ্লিকার দেখেন, এটা একটা সোশ্যাল বুক মার্কিং সাইট। এখানে কি করি দেখেন, এই যে বিভিন্ন, যেমন এই যে ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক, আপনাদের যে ইয়েটা লিঙ্কটা আমি দেখে আসছিলাম, আমি কি করছি এখানে একটা ইমেজ অ্যাড করছি। এখানে দেখেন আমার এই যে ভিডিওটা অ্যাড করা, এটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এখানে একটা ডেসক্রিপশন লিখছি, লিখে আমি আমার যে ভিডিও লিঙ্কটা দিয়ে আসছি, এই হচ্ছে আমার ব্যাকলিঙ্ক। ওকে, এরকম প্রচুর পরিমাণ সোশ্যাল বুক মার্কিং সাইট আছে। ওই সোশ্যাল বুক মার্কিং সাইটে যে দেখতে হবে, আলাদা আলাদা সাইটে আলাদা আলাদা ভাবে সেটিংস পাবেন, আলাদা আলাদা ভাবে ফরমেশন পাবেন। এটা কিন্তু করার ক্যাপাবিলিটি আপনাদের অর্জন করতে হবে। তো আর্টিকেল সাবমিশন সাইট, সহজ ব্যাপার। আর্টিকেল সাবমিশন কি জিনিস, আহ, আমি যদি এক্সাম্পল দিই, কোথাও তো যাওয়া লাগে না আমাদের। যদি লিঙ্কডইনের মধ্যে যান, তাহলে লিঙ্কডইনের মধ্যে গেলেই তো আর্টিকেল সাবমিশন সাইট বোঝা যায়। লিঙ্কডইনের মধ্যে গেলেই লিঙ্কডইনে আর্টিকেল সাবমিট করা যায়। এরকম পপুলার আরো আছে medium.com, কোরাতে আর্টিকেল সাবমিশন করা যায়। যান লিঙ্কডইনের মধ্যে যান, এই যে লিঙ্কডইনে দেখেন আমার একটা নিউজ লেটার আছে। এই নিউজ লেটারের মধ্যে আমি এখন আর্টিকেল দিচ্ছি, প্রায় 10-12টা আর্টিকেল সাবমিট করছি। এখান থেকে কিন্তু আমি আবার কৌশলে ব্যাকলিঙ্ক করি। এই যে 12টা আর্টিকেল দিয়ে ফেলছি এই মাসের 1 তারিখ থেকে। সো দেখেন এই একটা আর্টিকেল, এখানে আমি একটা বড় আর্টিকেল লিখছি। আর্টিকেল লিখে কি করছি, আর্টিকেলের মধ্যে আমি ব্যাকলিঙ্ক নিয়েছি। দেখেন এই যে দেখেন একটা ইউজার এক্সপিরিয়েন্স, ক্লিক করেন কোথায় নিয়ে যাবে, আমারই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে আমারই ওয়েবসাইটে একটা আর্টিকেল নিয়ে আসছে। তো এটাকে বলা আর্টিকেল সাবমিশন সাইট। কোশ্চেন আনসার কোরা, হ্যাঁ কোরাতে কি করে, বিভিন্ন মানুষ এসে কোশ্চেন করে, আপনি সেখানে অ্যান্সার দিবেন, সেই অ্যান্সারের মধ্যে বলবেন যে এই সম্পর্কে আরো বিস্তারিত জানলে আপনি চলে আসেন। ওয়েব 2.0 কি জিনিস, ওয়েব 2.0 হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজে একটা ওয়েব 2.0, ইউটিউব একটা ওয়েব 2.0। এটা হচ্ছে ভার্সন, মানে জেনারেশন, নট ভার্সন, জেনারেশন। একটা সময় ছিল ওয়েব 1.0। ওয়েব 1.0 কথা কি, ওয়েব 1.0 ব্যাপার ছিল কি, আগে যখন এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল যেখানে কিনা কন্টেন্ট ডেভেলপ করা যেত না, এখন যখন আমরা ইচ্ছা করে ইউটিউবে একটা ভিডিও ডাউনলোড করতে পারি, ডিলিট করতে পারি, আবার নতুন করে আপলোড করতে পারি, আগে কিন্তু এগুলো করা যেত না। ওয়েব 1.0 যে ভার্সন গুলো ছিল, যে জেনারেশনটা ছিল, সেখানে কি করা হতো, আপনি যা কিছু করেন না কেন একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে, আপনি এখন যেমন আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বানাই, আমরা কি করি, ইচ্ছা করলে ছবি আপলোড করতে পারি, ইচ্ছা করলে ছবি, মানে যে ডাইনামিক বিভিন্ন ফরম্যাট আমরা ক্রিয়েট করতে পারি। আগে কিন্তু সব স্ট্যাটিক ছিল। স্ট্যাটিক মানে কি, যা করতে চান আপনার HTML কোডিং করা লাগবে। এরকম অবস্থা ছিল। তো এখন ওয়েব 2.0, এখন তো ওয়েব 3.0 নিয়ে কথা চলতেছে। এরকম বিভিন্ন পপুলার ওয়েব 2.0 সাইট আছে, সেখানে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই চলবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখানে আর্টিকেল সাবমিশন করতে হবে। আর্টিকেল সাবমিশন করলে ওর ভিতর থেকে আমাদের লিঙ্ক নিয়ে আসবে, সেটা হলো ওয়েব 2.0। ডিরেক্টরি সাবমিশন, এটা লোকাল এসএর ক্লাসে আলোচনা করবো। ডিরেক্টরি সাবমিশন নিয়ে আমি আর কথা বলছি না। এবং আরো অনেকগুলা এরকম ফাউন্ডেশন ব্যাকলিং আছে। আমি আগামীকাল আপনাদের একটা লিস্ট দিয়ে দিব, এই লিস্টটা দিয়ে দিব আমি আপনাদেরকে। এই যে ব্যাকলিং রিসোর্সের এই লিস্টটা দিয়ে দিব। ফাউন্ডেশন ব্যাকলিং অনেক প্রকারের হয়, দেখেন এখানে এই লিস্টটা। এই যে ফাউন্ডেশন ব্যাকলিং কত প্রকার হতে পারে, সোশ্যাল বুক মার্কিং, কোশ্চেন আনসার সাইট হতে পারে, ফোরাম পোস্টিং, বিভিন্ন ফোরাম সাইট আছে এরকম 10-12টা করে। আবার আপনাদের এক্সাম্পল দিয়ে রাখছি আমি, টেনশন নেই। তাহলে যেমন রেডিট একটা ফোরাম সাইট। ফোরাম মানে কি, যেখানে যে মানুষ বিভিন্ন এক্সপার্টরা যে লেখালেখি করে, বিভিন্ন ছোটখাটো অনেকেই কোশ্চেন করে, সেই কোশ্চেন অ্যান্সার দেয়। প্রোফাইল ব্যাকলিং তো জানেন আপনারা, সব থেকে সহজ এবং এটা খুব ইফেক্টিভ। ডিরেক্টরি সাবমিশন মানে কি, বিভিন্ন ডিরেক্টরি যে ওয়েবসাইট গুলো থাকে, হ্যাঁ সেগুলিকে বলে ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, ওয়েব 2.0, হ্যাঁ ওয়েব 2.0 নিয়ে একটা কথা বললাম। উইকি সাবমিশন, বিভিন্ন উইকিপিডিয়া সাইট আছে না, উইকিপিডিয়া রিলেটেড, উইকি হাউ, তারপর হচ্ছে উইকি কি জানি আছে অনেকগুলা। হ্যাঁ, ভিডিও সাবমিশন সাইট, ইউটিউব এটা ভিডিও সাবমিশন সাইট। তারপর ভিমিও ভিডিও সাবমিশন, ফোরশেয়ার, এগুলো সব ভিডিও সাবমিশন সাইট। এসব জায়গায় কি করতে হবে, যে ভিডিও সাবমিট করবেন, করে ওখানে আপনি আপনার ইউটিউব এই লিঙ্কটা দিয়ে আসবেন। ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক কি জানেন, হ্যালো, ইনফোগ্রাফিক কি জানেন, হ্যাঁ যারা আছেন, জি ভাইয়া, কি জিনিস বলেন তো।
কোন একটা ছবির মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা, যেটা আমি আর্টিকেলে লিখলে অনেক হয়ে যাবে, কিন্তু আমি ছবির মাধ্যমে দিতে চাই শর্ট ভাবে। ও রাইট, এটা তো মনে হয় আমরা আলোচনা করছি সোশ্যাল মিডিয়া ক্লাসে, তাই না? তো এরকম এরকম প্রচুর ইনফোগ্রাফিক সাইট আছে, লাইক দ্যাট। আপনার ওই যে প্রিন্টারেস্টও কিন্তু অন কাইন্ড অফ ইনফোগ্রাফিক সাইট বলা হয়। এরকম ইনফোগ্রাফিক সাবমিশন করা যায়, সেখানে ব্যাকলিঙ্ক দেওয়া যায়, এটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে বিজনেস লিস্টিং সাইট, এটাও ডিরেক্টরি সাইটের মতো। ইমেজ সাবমিশন, যেখানে প্রচুর পরিমাণ ইমেজ সাবমিশন করা যায়, vk.com। তারপর মাই স্পেস, সব থেকে একটা পপুলার, খুব পপুলার মাই স্পেস, এখানে আমি আমার লাইফে প্রচুর ব্যাকলিঙ্ক করছি। তারপর হচ্ছে মিডিয়া ফায়ার, এটাও পোস্ট শেয়ার, দেখেন ভিডিও শেয়ার আবার ইমেজ শেয়ারও করা যায় ওখানে। তো এই পিক্সেল বে, এখানেও আপনি ইমেজ শেয়ার করতে পারবেন এবং সেখান থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবেন। আরএসএস ফিড, এটা খুব একটা প্রয়োজন হবে না, আমি আসলে এগুলো খুব কম করছি আরএসএস ফিড গুলা। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট আছে অনেকে, যেমন লিঙ্কডিন.com, হ্যাঁ, অন কাইন্ড অফ আর্টিকেল সাবমিশন আর কি। রেডিট, স্কোপ.আইটি, হ্যাঁ, এগুলো হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট বলা হয়। এখানে আবার ব্যাকলিঙ্ক করা যায়। টুইটার দেখেন, টুইটারে প্রোফাইল ব্যাকলিঙ্ক করা যায়। যখন প্রোফাইল ক্রিয়েট করবেন তখন প্রোফাইলের সাথে একটা লিঙ্ক দেওয়া যায়। আবার কিন্তু প্রতিনিয়ত আপনি বিভিন্ন পোস্ট দিতে পারবেন। যেমন আমি যদি আমার টুইটারে দেখাই, কারণ প্রতিনিয়ত টুইটারে আমি যা কিছু করি না, আমি টুইটারে শেয়ার করি, চেষ্টা করি আর কি। সবসময় তো করে পারি না, কারণ আমার তো আর এত বড় আহ আমার পিছনে তো আর দুজন লোক খাটে না, তাই না? তো ব্যাপার হচ্ছে নিজে যতটুকু পারি। তো টুইটার লোডিং হতে আজকে কাহিনী হয়ে যাচ্ছে, এনিওয়ে বাদ দেন এটা। পডকাস্ট সাবমিশন, এটা তো সবাই জানেন পডকাস্ট কি জিনিস, হ্যাঁ। পিপিটি সাবমিশন সবাই জানেন, এটা খুব একটা কাজে লাগে না এখন, তবে একেবারে লাগে না তা না, মাঝে মাঝে এগুলো করা লাগে আর কি। ইভেন্ট আছে, এসইও অডিট সাইট আছে, কিছু সাইট আছে যেগুলো এসইও অডিট করে, সেখানে ব্যাকলিং করা যায়। জব বোর্ড, হ্যাঁ, মানে জব বোর্ড মানে কি, বিভিন্ন জায়গায় যে জব প্লেসমেন্ট করে না, ওখানে যে ব্যাকলিং করা যায়। এই এটা এটা একটা ফাজলামি কাজ। দেখবেন অনেকেই তাদের লিঙ্কডইন প্রোফাইলটা গ্রো করার জন্য বিভিন্ন জব পোস্ট করে, হুদাকামে জব পোস্ট করে, হ্যাঁ। আর জব পোস্ট করলে কি, একটা জব পোস্ট করে দেখেন না, ভালো অফার দিয়ে 100 200 300 আটি ইয়ে করে। আর যারা এই যে, এটা আমাদের উইকনেস, আপনারা যখন দেখবেন, আমি যদি আজকে এই ফেসবুকে একটা জবের পোস্ট, এই যে জব অ্যাভেলেবল, অনেকেই দেখবেন আমাকে মেসেজ করবে, এটা আমাদের উইকনেস। ভালো অফার দিলে, এটা স্বাভাবিক, আমিও করি, হ্যাঁ, এরকম ভালো অফার দিলে সেখানে ইয়ে করি, তাকে ফলো করে দিয়ে আসি, হ্যাঁ, তাকে ফলো করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো লিঙ্কডইন প্রোফাইলটা গ্রো করার জন্য অনেকে আবার জব পোস্ট করে, ওখানে একটা ওয়েবসাইটে আর্টিকেল লেখে। তো যারা ফলো করে তারা কিন্তু ওয়েবসাইট থেকে ঘুরে আসে, দেখি লোকটা কেমন, এরকম ব্যাপার। লোকাল ডিরেক্টরি সাইট, এটা আলোচনা করবো এই যে ব্যাকলিং ক্লাসে। প্রেস রিলিজ, এটা তো জানেন, কমিউনিটি, বিভিন্ন কমিউনিটি সাইট আছে এরকম। এই লিস্ট আমি পুরো আগামী দিন শেয়ার করবো। আপনারা জাস্ট খুব জেনারেলি, ইন জেনারেলি এইগুলো এখান থেকে একটা দুটো করে ব্যাকলিং করার চেষ্টা করবেন। এটা যতটা সহজ হবে আমি বললাম, এতটা সহজ না। মানে কাজ করতে গেলে আপনারা অনেক প্রবলেম ফেস করবেন, সিরিয়াসলি কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করবেন। হ্যাঁ, জাস্ট কয়টা করবেন এখান থেকে আমি বলে দিচ্ছি। প্রোফাইল ব্যাকলিংটা করবেন, সোশ্যাল বুকিং করবেন, আর্টিকেল সাবমিশন করবেন, কোশ্চেন আনসার করবেন, ব্যাস। এই 4 প্রকার ব্যাকলিং আগামীকাল অন্তত 4টা করে ব্যাকলিং ক্রিয়েট করে নিয়ে আসবেন। 2টা করে করলেও হবে, কোনো প্যারা নেই, 2টা করে করেন। আপনাদের হোমওয়ার্ক কি ওয়েবসাইটে দেওয়া হয় নাকি গ্রুপে? স্যার গ্রুপে। আচ্ছা, এখন থেকে সব ওয়েবসাইটে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু কোশ্চেন করেন আমাকে, এই ধুমধাম করে বন্ধ হয়ে যাবে easy। স্যার যে হোমওয়ার্কটা দিলেন স্যার, এটা আহ, মানে আমাদের যে পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যেটা ইউজ করতেছি স্যার, এটাতে কি আমরা ব্যাকলিংক করব? হ্যাঁ, এটা করেন, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস তো। ওকে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, ব্যাকলিং গুলো কিভাবে করবেন আমি একটু দেখাই। ফরম্যাটটা কেমন, কোথায় করতে হয় এটা। এই যে এরকম একটা শিট ক্রিয়েট করবেন। আচ্ছা, মনে করেন ফেসবুক থেকে আপনি একটা ব্যাকলিং ক্রিয়েট করবেন সাপোজ। এখানে একটা সিরিয়াল দিলেন, ডেস্টিনেশন লিঙ্ক। ডেস্টিনেশন মানে কি, কোথায় যে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন। তাহলে ফেসবুকে ফার্স্ট অফ অল আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্লিয়ার। টার্গেটেড ইউআরএল মানে আপনি আপনার ওয়েবসাইটের কোন ইউআরএল এর জন্য, কোন পেজের জন্য, হোম পেজ, অ্যাবাউট পেজ নাকি কোন পেজের জন্য ব্যাকলিং করবেন, সেই টার্গেটেড ইউআরএলটা এখানে রাখবেন। আচ্ছা, টার্গেটেড ইউআরএল এই তাহলে আমরা ভালো হতো। যে ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিং ক্রিয়েট করবেন, সাপোজ এই যে ফেসবুক থেকে আপনি একটা ব্যাকলিং ক্রিয়েট করবেন, তাহলে ফেসবুকের ডোমেইন অথরিটি কত, সেই ডোমেইন অথরিটি এখানে দিয়ে দিবেন, এবং তার স্প্যাম স্কোর কত সেটা এখানে দিয়ে দিবেন। স্প্যাম স্কোর মানে কি বুঝেন তো? স্প্যাম স্কোর মানে বুঝেন তো, ওই যে ডোমেইন, ওই যে মস নিজেই ডোমেইন অথরিটি এবং স্প্যাম স্কোর দিবে। এই দুটো প্রয়োজন নেই খুব একটা, যদি না পারেন আগামীকাল। কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের জন্য আপনি ব্যাকলিং ক্রিয়েট করতেছেন, কিওয়ার্ডটা এখানে দিবেন। তারপরে আপনি যে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তার জন্য একটা ইমেইল লাগবে, একটা ইউজার নেম লাগতে পারে কখনো কখনো, কখনো আবার পাসওয়ার্ড তো অবশ্যই লাগবে, হয় ইউজার নেম নাহলে ইমেল, দুটো একটা থাকবেই। এই 3টা আপনি এখানে দিবেন। কেন দিবেন? কারণ ক্লায়েন্টকে আপনাকে প্রুফ দিতে হবে, ক্লায়েন্টকে আপনার প্রুফ দিতে হবে। এখন কথা হচ্ছে, আমাকে প্রুফ দেওয়ার দরকার নেই। আমাকে, আপনারা যে হোমওয়ার্ক যদি সাবমিট করতে চান কেউ, তাহলে ইমেইল পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই এখানে। এই যে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু একটা প্রোফাইল ইউআরএল ক্রিয়েট হয়। ফেসবুক না, দুনিয়ার যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, আমি যে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমার একটা প্রোফাইল ইউআরএল ক্রিয়েট হয়েছে না?
এই প্রোফাইল ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন। কোনো ক্লায়েন্ট কোথাও খুব একটা অ্যাক্সেস করে না, কি করে, এই যে প্রোফাইল ইউআরএল এসে ক্লিক করে। মনে করেন আমি ফেসবুকে একটা ব্যাকলিঙ্ক করছি, তাহলে আমি আমার যে ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিছি, আমি এই ইউআরএল এর মধ্যে ক্লায়েন্ট ক্লিক করে এখানে দেখে যে আসলে অ্যাকচুয়ালি আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি কিনা। এই যে তখন ক্লায়েন্ট এখানে আসবে, এসে দেখবে যে এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। অথবা এটা আরো সুন্দরভাবে প্রুফ দেওয়ার জন্য এখানে একটা স্ক্রিনশট দেওয়া যায়। স্ক্রিনশটটা জাস্ট এইভাবে, এই যে লাইট শট আছে না, লাইট শট দিয়ে স্ক্রিনশট দিতে হয়। লাইট শট দিয়ে এরকম ভাবে স্ক্রিনশট দিবেন। এরকম লাইট শট দিয়ে স্ক্রিনশট দিয়ে এটা একটু আবার রং চং করা যায়। এই রং চং করি, এই যে দেওয়ার পরে এটা আপনি সেভ করেন। এই লিঙ্কটা কই, এটা লিঙ্ক কোথায় গেল? লাইট শট দিয়ে স্ক্রিনশট দিয়ে লিঙ্ক কেমনে নেয়? কিন্তু না রে, ভুল হচ্ছে। এই লাইট শট দিয়ে স্ক্রিনশট দিয়েছেন কেউ? একটা লিঙ্ক অপশন থাকে, সেটা তো খুঁজে পাচ্ছি না স্যার আমরা তো হোমওয়ার্ক লাইভ শর্ট দিয়ে জমা দিই স্যার, কিভাবে। কিন্তু স্যার আমরা তো ডিরেক্ট পিকচারই মানে স্ক্রিনশটটাই সাবমিট করি এই স্যার। যে এই যে স্ক্রিন এখানে সেভ দিবেন, দিয়ে এই যে লিঙ্কটা দিয়ে দিবেন। আরে লাইট শটের লিঙ্ক আসে তো। আচ্ছা, এটা তো লাইট শট না, লাইট শট আলাদা একটা প্লাগইন আছে, ওখানে লিঙ্ক পাওয়া যায়। এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওখানে ক্লিক করলে স্ক্রিনশটে যে লাইট শট আছে, এখানে LIGST, লাইট শট এক্সটেনশন, এটাই তো লাইট শট। দাঁড়ান একটু দেখি, আমি তো নিজেই বোকা হয়ে যাচ্ছি। স্ক্রিনশট দিয়ে এইখান থেকে একটা লিঙ্ক নেওয়া যায়। আর এই যে এই লিঙ্কটা দিয়ে দিবেন। এই লিঙ্কটা এখানে দিয়ে দেন, তাহলে ক্লায়েন্ট কি করবে, এই লিঙ্কের মধ্যে ঢুকে যেয়ে আপনার কাজটাও দেখে নিতে পারবে। ঠিক আছে, এই যে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আপনি আগামীকালের হোমওয়ার্কটা করে দিয়ে দেন। ওকে, যদি কারো কোশ্চেন থাকে একটু কুইকলি করেন, আই এম সরি। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা তো আপনি বলেন স্যার একটা নিশ থাকবে, যে নিশে আপনি একটা নির্দিষ্ট কিওয়ার্ডে আমরা ব্যাকলিংক করবো স্যার। তো আমরা যখন প্রোফাইলে ফেসবুক বা টুইটার এগুলোতে প্রোফাইলে আমরা ব্যাকলিংক করবো স্যার, ওখানে তো আমাদের হোম পেজ বা কোনো একটা পেজের মানে লিঙ্ক দিতে হবে। যেমন এখানে হচ্ছে স্যার আপনারটা দেওয়া আছে সজীবরায়.com, ওইরকম ভাবে আমাদের দেব তানভীর রহমান 30 এটাই তো দিতে হবে, তাই না স্যার? মানে জি স্যার। আচ্ছা, এই কিওয়ার্ড নিয়ে একটু কথা বলা হয়নি। যেখানেই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি না কেন, সাপোজ যদি প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, তাহলে প্রোফাইলের ভিতরে কিন্তু এক জায়গায় বায়ো লেখা যায়। বায়ো জি স্যার। লিখবেন সবাই, তার ভিতরে যেন আপনার কিওয়ার্ডটা অবশ্যই থাকে। কারণ কিওয়ার্ড ছাড়া কিন্তু ব্যাকলিঙ্ক হয় না। আলটিমেটলি যতই ব্যাকলিঙ্ক করেন, যেখানেই করেন না কেন, আর্টিকেল সাবমিশন করতেছে, তাহলে ওখানে কিন্তু কিওয়ার্ড ফোকাস করে আর্টিকেল লিখতে হয়, যে কিওয়ার্ড দিয়ে আপনি আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করতে যাচ্ছেন। জি ঠিক স্যার আছে? বুঝতে সব জায়গায় কিওয়ার্ডের ব্যবহারটা করতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। পারছি।